হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজকে আমরা মেটালার্জি অর্থাৎ ধাতুবিদ্যা চ্যাপ্টার নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, লাস্ট 3 বছর ধরে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো কোশ্চেন আমাদের পরীক্ষায় আসেনি। পরীক্ষায় আসবে কিভাবে? কারণ প্রথম 2 বছর তো আমাদের করোনা ছিল, আর লাস্ট এই বছর মানে এই 2022-এ যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে আমাদের পুরো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অর্থাৎ মেটালার্জি চ্যাপ্টার, ধাতুবিদ্যা, পলিমার চ্যাপ্টার এবং তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই 3টে চ্যাপ্টারই পুরোটা বাদ ছিল। তো যার জন্য কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশন করা খুব চাপের বিষয়। তো তারপরেও আমি কিছু কিছু সাজেশন করেছি। আমি তার আগে তোমাদের বলে দিতে চাই, দেখো এখানে আমাদের পড়তে হবে মেইনলি 4টা ধাতুর নিষ্কাশন। 4টা ধাতুর নিষ্কাশন আমাদের পড়তে হবে। কি কি? ফার্স্ট আমাদের পড়তে হবে 1 নম্বর লৌহ নিষ্কাশন, অর্থাৎ মারুত চুল্লিতে আমাদের লৌহ নিষ্কাশন করতে হবে, আয়রন নিষ্কাশন করব আমরা রেড হিমাটাইট দিয়ে। ঠিক আছে, নেক্সট আমাদের করতে হবে কপার নিষ্কাশন। কপার আমাদের নিষ্কাশন করতে হবে, সেটা আমরা জানি যে শত বিজারণ প্রক্রিয়ার সাহায্যে কপার নিষ্কাশন করা হয়, সেটাও আমরা করব। থার্ড করব আমরা জিঙ্ক নিষ্কাশন, অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড থেকে আমরা জিঙ্ক নিষ্কাশন করব। এবং ফোর্থ, যেটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব অ্যালুমিনিয়াম নিষ্কাশন। আমি বলে দিলাম 4টা আমাদের সিলেবাসে আছে, আমি 4টাই করাবো, ধীরে ধীরে করাবো। তো আজকে আমি করাবো কি অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের কি আছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন আমরা করব। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে গেলে আমাদের এই সিস্টেম, এই যে মেটালার্জি বা ধাতুবিদ্যায় আমরা জানি গল্পগুলো, যে আমাদের প্রথমে কি করতে হয়, তার প্রথমে আকরিককে খুঁজতে হয়, তার খনিজ পদার্থ নয়। কারণ কি, দেখো খনিজ পদার্থ থেকে আমাদের খনিজ পদার্থের থেকে যদি আমরা আকরিক দিয়ে কাজ করি, তাহলে আমরা খুব কম সময়ে, আমরা কম খরচে, হ্যাঁ, আমরা সুলভে, আমরা উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারি। এই জন্য আমরা মেইনলি কি নিই, মেইনলি আমরা নিই এর আকরিক। যে কোনো ধাতুর যখন আমরা নিষ্কাশন করব, তখন আমরা তার আকরিক নিয়ে কাজ করব, তার খনিজ পদার্থ নিয়ে কাজ করব না। অ্যাকচুয়ালি সব আকরিকই খনিজ পদার্থ, হ্যাঁ, কিন্তু সেই সকল খনিজ পদার্থগুলোর মধ্যে যেগুলো থেকে খুব সহজে আমরা উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারি। দেখো পুরোটাই তো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, মানে এই ক্ষেত্রে আমাদের বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ আমাদের সস্তায় পুষ্টিকর জিনিস তৈরি করতে হবে, কম খরচ করব, বেশি ইনকাম করব। তো এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এই জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে যে খনিজগুলোর মধ্যে থেকে আমরা খুব সহজে কম খরচে আমরা উন্নত মানের ভালো ভালো আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। তো ঠিক সেরকমের জন্য আজকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমাদের যে মেইন আকরিকগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ মেইন আকরিকগুলো আছে, কিন্তু দেখো প্রধান আকরিক হলো আমাদের বক্সাইট। তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? প্রধান আকরিক হলো বক্সাইট। মাথায় রাখতে হবে বক্সাইটের সংকেত হলো, বক্সাইটের সংকেত কি? Al2, Al2 তোমরা দেখতেই পাচ্ছ Al2.2H2 বক্সাইটের সংকেত। এটাই আমাদের মেইন ওর্স অফ অ্যালুমিনিয়াম। মেইনলি আমরা এই বক্সাইট থেকেই আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব স্টেপ বাই স্টেপ। এছাড়াও আর কি আকরিক আছে? দেখো এছাড়াও আকরিক আছে আমাদের কোরান্ডাম, যার সংকেত শুধুমাত্র Al2O3। নেক্সট আমাদের আছে ক্রায়োলাইট, যার সংকেত Na3AlF6। মাথায় রাখতে হবে ক্রায়োলাইট, ক্রায়োলাইটের সংকেত আমাদের ক্রায়োলাইট এর পরেও আমরা শিখবো। তো ক্রায়োলাইটের সংকেত কি? Na3AlF6। এছাড়া দেখো আছে কি ফেলসপার, নট ফ্লোসপার। ফ্লোসপার আলাদা জিনিস, হ্যাঁ, ফ্লোসপার মানে CaF2, কিন্তু এই ক্ষেত্রে আমি কি বলছি, ফেলসপার। ফেলসপারের সংকেত কি? K2O Al2O3.6SiO2, অর্থাৎ 6 সিলিকা। নেক্সট এরপর আমাদের আছে কি মাইকা বা অভ্র। তো অভ্রর সংকেত কি? Al2O3.2SiO2.2H2। তো এই কয়েকটা, এই যে আমরা 5টা করলাম, এই 5টা হলো অ্যালুমিনিয়ামের আকরিক। এর মধ্যে বেস্ট আকরিক কোনটা? এর মধ্যে প্রধান যে আকরিক সেটা কিন্তু আমরা দেখব বক্সাইট। ঠিক আছে, তো বক্সাইট থেকে আমরা কি করব, অ্যালুমিনিয়াম, সরি, বক্সাইট থেকে প্রথমে আমরা অ্যালুমিনা বানাবো বায়ার পদ্ধতিতে। বায়ার পদ্ধতিতে অ্যালুমিনা বানানোর পর আমরা সেখান থেকে কি করব, হল হেরো পদ্ধতির মাধ্যমে ধাতু নিষ্কাশন করব। ঠিক আছে,
তো এবার আমি একটা খুব মজার বিষয় তোমাদের দেখাতে চাই। দেখো আমরা নেক্সট একটা এক্সাম্পল নিয়েছি চীনামাটি বা ক্লে। ক্লে মানে কাদামাটি বা চীনামাটি, যার সংকেত Al2O3, যার সংকেত Al2O3 ডট 2SiO2 ডট 2H2। দেখো খুব মজার বিষয়, আমি যেটা একটু আগেই বললাম যে এটাও একটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ। কি করে বুঝতে পারলো তুমি? দেখো এখানে কি আছে, Al2O3 আছে মানে অ্যালুমিনিয়াম আছে। তো এটা একটা অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ, কিন্তু এটা আকরিক বলা যাবে না। এটা কি ওরস নয় বা আকরিক, কিন্তু এটা নয়। কেন নয়? কারণ এই ক্লে বা এই চীনামাটি থেকে আমরা সহজে কম খরচে আমরা উন্নত মানের অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারবো না। তাহলে দেখো যদি পরীক্ষায় আসে যে সমস্ত আকরিক খনিজ পদার্থ, সমস্ত আকরিক খনিজ পদার্থ, কিন্তু সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়। খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাও তুলে পরীক্ষায় আসতে পারে। তো আমি কি বলছি, যে সকল খনিজ পদার্থ থেকে আমরা স্পেশালি তাকে কম সময়ে কম খরচে আমরা সুলভে আমরা উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারবো, শুধুমাত্র সেই সকল খনিজ পদার্থকেই আমরা বলবো আকরিক। আর যাদেরকে, যে সকল খনিজ পদার্থ থেকে আমরা কম সময়ে কম খরচে আমরা উন্নত মানের ধাতু নিষ্কাশন করতে পারবো না, তাকে শুধুমাত্র আমরা খনিজ পদার্থ বলবো। ঠিক এখানেও তাই চীনামাটি বা ক্লে, এই ক্লে কিন্তু কি বললাম, অ্যালুমিনিয়ামের খনিজ পদার্থ। কিন্তু বক্সাইট, এই যে বক্সাইট আমি করেছি, এই বক্সাইটটা কি হবে, অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, তো চলো নেক্সট এবারে আমরা কি করব, আমরা চলে এসেছি হল হেরো পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। দেখো আমরা বায়ার পদ্ধতির সময় সেখান থেকে আমরা যে বক্সাইট ছিল অর্থাৎ Al2O3.2H2O, সেখান থেকে আমরা অ্যালুমিনা নির্গত করতে পারি, মানে Al2O3 শুধুমাত্র আমরা কি বানাতে পারি, Al2O3 কিন্তু বানাতে পারি। আমরা এই Al2O3 নিব, বিশুদ্ধ Al2O3। কিন্তু আমাদের মুশকিলটা কি জানো, এই যে Al2O3 বা অ্যালুমিনা আছে, এর মেল্টিং পয়েন্ট ম্যাক্সিমাম। দেখো এটা কি, আমরা যে হল হেরো মেথডটা করব, এটা একটা তড়িৎ বিজারণ মাধ্যমে আমরা করব, মানে সেখানে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করব। তো তড়িৎ বিশ্লেষণের সময় তোমরা জানো ভালো করে যে তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের গলিত অবস্থায় নিতে হয় বা আমাদের জলীয় দ্রবণে করতে হয়। তো আমরা অ্যালুমিনা যেটা আছে, এই অ্যালুমিনার মেল্টিং পয়েন্ট মানে একে গলাতে গেলে আমাদের 2050 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন। কত বললাম, 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো অ্যালুমিনার মেল্টিং পয়েন্ট 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই গলনাঙ্ক যাতে কমে যায়, দেখো আমরা কি করব, বিজনেস মানে ইন্ডাস্ট্রির কথা। তো বিজনেস করার জন্য আমাদের যদি আমরা ম্যাক্সিমাম হিট দিই, তো হিট তৈরি করতে তো বেশি টাকার খরচা হবে না। তো আমরা চাইবো কি, যে যাতে কম টাকা লাগে। তো এর জন্য আমরা বুদ্ধি করে কি করব, এই বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য, স্পেশালি গলনাঙ্ক কমানোর জন্য, আর এছাড়াও ওর তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য আমরা কি করব, এই বিশুদ্ধ অ্যালুমিনার সাথে আমরা ক্রায়োলাইট আর ফ্লুওস্পার অ্যাড করে দেব। দেখো ক্রায়োলাইটের সংকেত আমি একটু আগে বললাম Na3AlF6, তোমরা দেখতেই পাচ্ছ Na3AlF6। ওকে, এটা আমাদের ক্রায়োলাইটের সংকেত Na3AlF6। আর আমাদের কি আছে, ফ্লুওস্পার, তার সংকেত CaF2। তো এই দুটোকে আমরা অ্যাড করে দেব। কেন অ্যাড করব বলো, কারণ এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক সে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে গিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। তাহলে অ্যালুমিনার সঙ্গে কেন আমরা ক্রায়োলাইট বা ফ্লুওস্পার যোগ করছি, তার বেসিক একটা ধারণা দিলাম। আমরা ধীরে ধীরে এর ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেলে যে আমরা বিশুদ্ধ অ্যালুমিনা নিচ্ছি অর্থাৎ Al2O3, তার সঙ্গে আমরা ক্রায়োলাইট অ্যাড করছি এবং তার সঙ্গে ফ্লুওস্পার অ্যাড করছি। এবার আমাদের কোশ্চেনটা হলো, স্যার আমরা কি পরিমাণে অ্যাড করব, মানে কি পার্সেন্টেজে অ্যাড করব, তো সেটা আমরা দেখব। দেখো আমরা ক্রায়োলাইট নিব 60%, কি বললাম, ক্রায়োলাইট যেটা সেটাই নিব 60%। ওকে,
ফ্লুওস্পার নিব 20% আর অ্যালুমিনা নিব 20%, এই আমাদের 100% হবে। যদি আমাদের ধরো, যদি আমাদের 100 গ্রামের কথা যদি আমি বা 1 কেজির কথা যদি আমি বলি, তাহলে তোমরা 600 গ্রাম নেবে ক্রায়োলাইট, 200 গ্রাম নেবে ফ্লুওস্পার আর 200 গ্রাম নেবে অ্যালুমিনা। এই দুটোকে মিক্স করা হবে। মিক্স করার পর এদেরকে টেম্পারেচার দেওয়া হবে। কত ডিগ্রি টেম্পারেচার? 900 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 900 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেওয়া হয়, তাহলে 900 ডিগ্রি সেন্টিগ্রেড ওরা কি হবে? গলে যাবে। এবার গলে যখন যাবে তখন তার মধ্যে কি হবে? তার মধ্যে Al2O3 গলে কি হবে? দেখো, সরি, তার মধ্যে Al2O3 গলে গিয়ে দেখো জাস্ট আমরা ভাঙবো এটাকে আমরা ভাঙবো। ভাঙলে কি হবে দেখো, তোমরা ভাঙাটা জানো, 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস, অর্থাৎ একটা ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের ক্যাটায়ন তৈরি করতে হয় আর অ্যানায়ন তৈরি করতে হয়, এটা আমরা জানি। তো দেখো, এই যে আমরা ক্রায়োলাইট, ফ্লুওস্পার আর অ্যালুমিনা মিশিয়ে আমরা যে তড়িৎ বিশ্লেষণ করে সেখান থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব, এই পদ্ধতিটাকেই বলা হবে হল হেরো প্রসেস। এই পদ্ধতিটাকে কি বলা হবে দেখো, এই পদ্ধতিটাকে বলা হবে আমাদের হল হেরো প্রসেস, বা বাংলায় হল হেরো পদ্ধতি বলা হয়। হল হেরো পদ্ধতি কি করছি আমরা? যে পদ্ধতিতে আমরা অ্যালুমিনার সাথে আমরা ক্রায়োলাইট আর ফ্লুওস্পার অ্যাড করব, 60:20:20, অর্থাৎ 3:1:1। দেখো, সম্পূর্ণ জিনিস করা আছে, পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা সম্পূর্ণ জিনিস তোমরা খাতায় টুকে নিবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবার উচ্চ মাধ্যমিকের জন্য। তোমরা টেস্টেই বুঝে যাবে যে কি ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে? দেখো, এবার আমরা কি করছি, তাহলে এবার আমরা দেখো ক্যাথোড, এবার আমরা তড়িৎ বিশ্লেষণ করব। এখান থেকে একটা সুন্দর একটা ছবি নেওয়া হয়েছে এনসিইআরটি থেকে। দেখো, এই ক্ষেত্রে আমাদের এই ছবিটা তোমরা ভালো করে দেখো। আগে প্রথমে আমি ছবিটাকে তোমাদের জুম করে দেখাতে চাই। দেখো, এই ক্ষেত্রে আমরা ছবিটা নিচ্ছি। ওকে, দেখো, এই ক্ষেত্রে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যানোড হিসেবে, এই ক্ষেত্রে অ্যানোড হিসেবে আমরা কিন্তু গ্রাফাইট দণ্ড ব্যবহার করছি। তো অ্যানোড যে ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোডটা এগুলো কি আছে? অ্যানোড। ওকে, এগুলো কি আছে? অ্যানোড। আর ক্যাথোড হিসেবে কি রাখছি আমরা? কার্বন যুক্ত স্টিল পাত্র, অর্থাৎ এই যে আছে আমাদের, এটাই আমাদের কি? এটা আমাদের কার্বন যুক্ত স্টিল পাত্র। তো এই ক্ষেত্রে কার্বন যুক্ত, কার্বনের তো অনেক রূপভেদ আছে, তার মধ্যে স্পেশালি নিব আমরা কি? গ্যাস কার্বন। তার মধ্যে স্পেশালি আমরা কি নিব? দেখো, গ্যাস কার্বনের আস্তরণ নিব। কি হিসেবে? গ্যাস কার্বনের আস্তরণ নিব আমরা। ক্যাথোড হিসেবে গ্যাস কার্বনের আস্তরণ, অ্যানোড হিসেবে গ্রাফাইট রড ব্যবহার করব। আর দেখো, আমাদের কি তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের লাগবে আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করব? আমি যা যা বলছিলাম একটু আগে, আমরা কি ব্যবহার করব? Al2O3, Na3, AlF6 আর তার সঙ্গে ব্যবহার করব ফ্লুওস্পার। ওকে, চলো, তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি করব? এবার আমরা এই যে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করব। অর্থাৎ এই যে আমাদের এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কি করব? এখানে আমরা ব্যাটারির সাহায্যে, এখানে আমাদের পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড এর সঙ্গে অ্যাড করে দাও। তো ব্যাটারির সাহায্যে আমরা কি করব? সেই জায়গাতে সেই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ পাঠাবো। ক্লিয়ার? সেটার মধ্যে তড়িৎ পাঠাবো। এবার তড়িৎ পাঠালে কি হবে? আমরা জানি তড়িৎ পাঠালে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি দুটো রডকে ডুবিয়ে আমরা যদি তড়িৎ পাঠাই, তাহলে ক্যাথোডে আর অ্যানোডে বিক্রিয়া সংঘটিত হবে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে হবে বিজারণ, আমরা জানি। তো বিজারণ মানে কি? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আর অ্যানোডে কি হবে? জারণ। জারণ মানে কি? ইলেকট্রন বর্জন, তাই তো? জারণ মানে ইলেকট্রন বর্জন। এবার আমাদের কোশ্চেন হচ্ছে যে তাহলে ক্যাথোডে কে যাবে? আমি তোমাদের ট্রিক্স বলে দিচ্ছি। ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে সি মানে সেখানে যাবে ক্যাটায়ন। ক্যাথোডে যাবে ক্যাটায়ন। আর অ্যানোড মানে কি? অ্যানোড ANODE, তো অ্যানোডে যাবে অ্যানায়ন। তো দেখো, আমরা যে Al2O3 কে যেটা ভাঙলাম, ভেঙে কি তৈরি হলো আমাদের? Al3+ প্লাস 3O2 মাইনাস। তো দেখো, এটা মানে কি? এটা মানে আমাদের ক্যাটায়ন। তো ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন যাবে ক্যাথোডে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে। বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ হবে।
আর অ্যানায়ন যাবে কোথায়? অ্যানায়ন যাবে অ্যানোডে, এটা অ্যানায়ন। তো অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাই তো? ক্লিয়ার? চলো এবার তাহলে বিক্রিয়া কিভাবে দেখে নি। দেখো ক্যাথোডে তাহলে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম কি করছে, 3টে ইলেকট্রনের ঘাটতি আছে, যার জন্য 3টে ইলেকট্রন যোগ করালাম, করে সেখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে। আর অ্যানোডে কি হচ্ছে, খুব মজার বিষয়, দেখো অ্যানোড যেটা আছে, অ্যানোড কি দিয়ে তৈরি হয়েছিল? গ্রাফাইট দণ্ড দিয়ে। একটু আগে দেখলাম আমরা অ্যানোড তৈরি হয়েছিল গ্রাফাইট দিয়ে। তো গ্রাফাইটের যে অ্যাটম সেখানে কি আছে? কার্বন। তো যার জন্য আমরা এখানে দুটো বিক্রিয়া দেখিয়েছি। দেখো এখানে কার্বন সলিড স্টেটে থাকে, তো যার সঙ্গে একটু O2 মাইনাস বিক্রিয়া করে প্রথমে তৈরি করছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে, এছাড়াও আর কি উৎপন্ন হতে পারে, এই কার্বনের যদি কমপ্লিট অক্সিডেশন হয়, কমপ্লিট অক্সিডেশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে কার্বন ডাই অক্সাইড। দেখো ব্যালেন্স ওকে, C+2O2 মাইনাস, হ্যাঁ সেখান থেকে কি হচ্ছে, আর দেখো এখান থেকে কি হচ্ছে, 4টা ইলেকট্রন বর্জিত হচ্ছে, এখানে 2টো ইলেকট্রন বর্জিত হচ্ছে। তো সিম্পল রিঅ্যাকশন, তোমরা ছোট থেকে এগুলো শিখে এসছো। তো অ্যানোডে আর ক্যাথোডের বিক্রিয়া, তাহলে আমাদের যে অ্যালুমিনিয়াম উৎপন্ন হলো সেটা কোথায় হলো? সেটা কিন্তু আমাদের ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়েছে। আর অ্যানোড থেকে কি বেরোচ্ছে? অ্যানোড থেকে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমি বলে দিচ্ছি, যদি কার্বনের কমপ্লিট অক্সিডেশন হয় তাহলে হলো কার্বন ডাই অক্সাইড, আর যদি পার্শিয়াল অক্সিডেশন হয় কার্বনের, তাহলে সেটাকে আমরা বলবো কার্বন মনোক্সাইড। ওকে, চলো দারুণ। এবার দেখো আমি টোটাল যদি আমরা বিক্রিয়ার কথা বলি, তোমরা এটা মাথায় রাখবে, সামগ্রিক বিক্রিয়া বা টোটাল রিঅ্যাকশন যদি হয় তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, কি বললাম এই ক্ষেত্রে, যে 2AlO3 প্লাস 3C যদি ফুল ব্যালেন্স চায়, একদম এটা এনসিইআরটি লাইন থেকে নেওয়া হয়েছে, তোমাদের ফুল এনসিইআরটি কভার করেই করানো হয়েছে, এনসিইআরটি তে এক্সট্রা করে আর হলেরও প্রসেস পড়ার দরকার নেই, এটাই তোমাদের হয়ে যাবে। তো দেখো এই ক্ষেত্রে কি বললাম আমি, তো এই ক্ষেত্রে 2Al2O3 প্লাস 3C থেকে অ্যালুমিনিয়াম উৎপন্ন করছে, আর উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড। এটা আমাদের কমপ্লিট রিঅ্যাকশনের কথা বলছি আমি, ঠিক আছে, কমপ্লিট রিঅ্যাকশন। তো এবার তোমাদের কি মনে হয়, এই যে আমরা মানে আমরা তড়িৎ বিশ্লেষণের ফলে, ইলেকট্রোলিসিসের ফলে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি, এর মধ্যে কি অশুদ্ধি থাকতে পারে না? এর মধ্যেও সামান্য পরিমাণে অশুদ্ধি থাকতে পারে, ঠিক আছে। তো যার জন্য পরবর্তীকালে যখন আমরা এর ইলেকট্রো রিফাইনিং করব, অর্থাৎ তড়িৎ বিশোধন, তখন সেখান থেকে আমরা হুপের পদ্ধতিতে আমরা কিন্তু 99.99% আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পেতে পারি। তো দেখো আমি কি বললাম, এর মধ্যে যখন আমরা হলেরো মেথডের সাহায্যে যখন আমি করলাম, তখন সেখানে কি হলো, আয়রন অশুদ্ধ হিসেবে থাকে, সিলিকা অশুদ্ধ হিসেবে থাকে, আর কপার অশুদ্ধ হিসেবে থাকে। তো তাহলে কি করতে হবে, এগুলোকেও বের করতে হবে। তো এগুলোকে বের করার জন্য আমরা কি করব, পরিশোধন স্টেপ বা বিশোধন স্টেপ, এবং বিশোধন যে স্টেপটা হবে, যে রিফাইনিং স্টেপ হবে, সেটাও কিন্তু তড়িৎ বিশোধন হবে, অর্থাৎ ইলেকট্রো রিফাইনিং স্টেপ হবে, এবং সেই পদ্ধতির নাম হলো আমাদের, সেই পদ্ধতির নাম হুপের পদ্ধতি। কি নাম? হুপ মেথড। ওকে, তো দেখো এইভাবে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করতে পারি। দেখো তার আগে আমি একটা জিনিস এখানে বলে নিই, খুব সুন্দর জিনিস। তো তাহলে তোমরা দেখলে, তোমরা কি নিয়েছিলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে? ক্রায়োলাইট, ফ্লোস্পার আর অ্যালুমিনা। এবার অ্যালুমিনা বিয়োজিত হয়ে সেখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি করছে, আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তো অ্যানোডের যে কার্বন ছিল, মানে অ্যানোডে কি ছিল, অ্যানোডে ছিল কি ছিল অ্যানোডে? গ্রাফাইট। তো গ্রাফাইটের যে কার্বন ছিল, সেই কার্বনই তো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। তার মানে কি, অ্যানোড তো ক্ষয় হচ্ছে। অ্যানোড কি হচ্ছে? ক্ষয় হচ্ছে, কারণ অ্যানোড, ধরো এটা অ্যানোড আছে, তো এই অ্যানোডের কার্বনই গিয়ে রিঅ্যাকশন করছে অক্সিজেনের সাথে, করে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, সেখান থেকে কার্বন মনোক্সাইড, তো এটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তো মাথায় রাখবে সবসময়, অ্যানোড ক্ষয় হয় আর ক্যাথোড মোটা হতে থাকে, কারণ ক্যাথোডে কি হয়, সঞ্চিত হয়, বিজারণের মাধ্যমে ক্যাথোডে সঞ্চিত হয়, আর অ্যানোডে কি হয়, অ্যানোডে তোমার জারণের মাধ্যমে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। দুটো জিনিস একসঙ্গে ঘটে, একজন রোগা হয়,
একজন মোটা হয়। কখন? যখন তড়িৎ বিশ্লেষণ হয়। তো এবার দেখো, তো এটা থেকে আমরা এক্সপেরিমেন্টালি একটা জিনিস পাওয়া গেছে। এক্সপেরিমেন্টালি এর সায়েন্টিস্টরা এর এক্সপেরিমেন্ট করে কি পেয়েছে আমরা দেখব। দেখো এক্সপেরিমেন্টালি কি হয়েছে, 1 কেজি অ্যালুমিনিয়াম উৎপাদনের ফলে 1 কেজি অ্যালুমিনিয়াম উৎপাদনের ফলে 0.5 কেজি অর্থাৎ 500 গ্রাম কার্বনের প্রয়োজন হয়। কতটা? 500 গ্রাম কার্বনের প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের কি, যে 0.5 কেজি বা হাফ কেজি গ্রাফাইট কিন্তু অ্যানোডে বিনষ্ট হবে। অ্যানোড যেটা ছিল, আমরা যদি 1 কেজি অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করি, সেখান থেকে কি হবে, অ্যানোড থেকে 500 গ্রাম কার্বন, 500 গ্রাম গ্রাফাইট বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা কি করব, যদি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাহলে আমরা কি করব, সেই অ্যানোডকে আমরা বারবার করে নির্দিষ্ট সময় পর পর আমরা অ্যানোড চেঞ্জ করতে হবে, কারণ অ্যানোডটা তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? অ্যানোড কি করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে? অ্যানোডের রিঅ্যাকশন আমরা দেখলাম। অ্যানোডের রিঅ্যাকশনে কি দেখলাম, যে কার্বন, অর্থাৎ এই কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করছে, আবার কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। আর কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড তো গ্যাস, তারা বাইরে বেরিয়ে যাবে। তো যার জন্য এইভাবে কি হচ্ছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর অ্যানোড যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে অ্যানোডটাকে আমাদের বারবার একটু নির্দিষ্ট টাইম পর পর আমাদের কিন্তু চেঞ্জ করে দিতে হবে, আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। ক্লিয়ার কাহিনী? একদম সুন্দর, সমস্ত জিনিস বুঝতে পারলাম। এবার তাহলে নেক্সট যাব। এবার ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্রায়োলাইট ও ফ্লুরোস্পার ব্যবহারের কারণ। অলরেডি তোমরা জেনে গেছো কেন আমরা ক্রায়োলাইট বা ফ্লুরোস্পার ব্যবহার করি। এখানে আমি আরো ডিটেলসে ব্যবহার করব, বলবো এখানে। ঠিক আছে, আরো ডিটেলসে বলবো। দেখো ফার্স্ট পয়েন্ট, অ্যালুমিনা এর গলনাঙ্ক কত বললাম, মেল্টিং পয়েন্ট 2050 ডিগ্রি। তো 2050 ডিগ্রি তোমরা যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগাও, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হিট উৎপন্ন করতে হবে, তো যার জন্য প্রচুর খরচা করতে হবে। তো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি কি, সস্তায় পুষ্টিকর, এটা আমাদের ভাবতে হবে, যে অল্প টাকা ইনভেস্ট করব, বেশি আমরা ইনকাম করব। তো এর ফলে কি হবে, দেখো এখানে প্রচুর তাপ শক্তির প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। এই জন্য কি করবে, যদি আমরা ক্রায়োলাইট ফ্লুরোস্পার ব্যবহার করি, মেল্টিং পয়েন্ট, এই কম্বিনেশন, এই মিক্সচারের, এই মিশ্রণের মেল্টিং পয়েন্ট 900 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। দেখো কত হয়ে যাবে, 900 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের ফার্স্ট কারণ কেন আমরা ক্রায়োলাইট ফ্লুরোস্পার ব্যবহার করছি। নেক্সট দেখো কি দেওয়া আছে, বলছে যখন আমরা 2050 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি অ্যালুমিনাকে গলাতে যাই, তখন কি হবে, কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম কিন্তু বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাবে। দেখো কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম কি হবে, বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে বাষ্পীভূত হয়ে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো আমাদের লস। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি, অ্যালুমিনিয়ামে বেরিয়ে গেল, সেটা আমাদের লস, তো আমরা চাইবো না। এই জন্য আমরা কি করব, সেখানে ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার ব্যবহার করে আমরা টেম্পারেচার বা মেল্টিং পয়েন্ট, মিশ্রণের মেল্টিং পয়েন্ট নিয়ে আসবো কত, 900 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? চলো 3 নম্বরে আমরা কি দেখব, যে এই যে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম কি হবে, দেখো যখন উষ্ণতা যখন বেড়ে যাবে না, যখন আমরা টেম্পারেচার 2050 ডিগ্রি রাখবো, যেটুকু অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে, তো টেম্পারেচার বাড়লে কি হয়, ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব কমলে অ্যালুমিনিয়াম কি হবে, অ্যালুমিনিয়ামের ঘনত্ব কমে গেছে, তো অ্যালুমিনিয়াম ভাসবে। তো সেখান থেকে অ্যালুমিনিয়ামকে বের করা, সেটা কিন্তু খুব আমাদের অসুবিধাজনক হবে। তো যখন আবার বলছি, যখন 2050 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা করতাম এই হল হেরো মেথড বাদ দিয়ে, তাহলে আমাদের কি হতো, তাহলে আমাদের যে অ্যালুমিনিয়াম উৎপন্ন হতো, সেই অ্যালুমিনিয়ামের ঘনত্ব কম থাকতো, আর ঘনত্ব কম থাকলে সেই গলিত যে তড়িৎ বিশ্লেষ্য আছে তার উপরে ভাসতো। তো সেখান থেকে আমাদের অ্যালুমিনিয়ামকে সংগ্রহ করা আমাদের চাপ ছিল। তো যার জন্য আমরা ক্রায়োলাইট ফ্লুরোস্পার ব্যবহার করে টেম্পারেচার কমিয়ে দেব। ঠিক আছে, তো যখন আমরা 900 ডিগ্রি সেন্টিগ্রেডে করছি, তখন তো সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ঘনত্ব বেশি, তখন কি হবে, সেই ধাতুটা নিচে সঞ্চিত হবে, আর নিচ থেকে আমাদের বের করে নেওয়া কিন্তু খুবই সহজ হবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি আছে দেখো, গলিত ক্রায়োলাইট কি হবে, অ্যালুমিনার দ্রাবক রূপে কাজ করবে। কি রূপে কাজ করবে, দ্রাবক রূপে। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু Al2O3
যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আর O2 মাইনাস আয়ন তৈরি করছিল, তো সেটা খুব সহজে উৎপন্ন হবে। কোনো একটা ধরো NaCl আছে, তো NaCl ধরো নর্মালি যতটা Na+Cl- উৎপন্ন করবে, জলের মধ্যে দিলে কি হবে, সেটা তাড়াতাড়ি Na+Cl- উৎপন্ন করবে যখন একটা দ্রাবক পেয়ে যাবে। তো যখন ক্রায়োলাইটকে পেয়ে গেছে, গলিত ক্রায়োলাইটের মধ্যে যখন থাকবে, তখন কিন্তু অ্যালুমিনাটা বেশি পরিমাণে আয়নিত হবে। আর বেশি পরিমাণে যদি আয়নিত হয়, বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষণ ঘটবে, মানে বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করবে, খুব সহজে ক্যাথোডে চলে যাবে Al3+, অ্যানোডে চলে যাবে O2-। তো রিঅ্যাকশনের রেট কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, এর ফলে কি হচ্ছে, সুপরিবাহিতা বাড়ছে। আর লাস্ট আমাদের পয়েন্ট আছে কি, ফ্লুওস্পার। ফ্লুওস্পারের কি করছে, ফ্লুওস্পার কি করছে, ফ্লুওস্পার স্পেশালি যে মিক্সারটা তৈরি হচ্ছে, যে মিশ্রণ তৈরি হচ্ছে, সেই মিশ্রণের ভিসকোসিটি বা সান্দ্রতা কমিয়ে দিচ্ছে। এবার সান্দ্রতা কমিয়ে দিলে কি হবে, আমরা জানি কি, যদি কোনো সান্দ্রতা কমে যায় তাহলে তার মোবিলিটি বেড়ে যায়। মোবিলিটি মানে তার সচলতা বেড়ে যায়। যে ক্যাটায়ন, যে Al3+, অর্থাৎ যে ক্যাটায়ন বা অ্যানায়ন যে O2- উৎপন্ন করবে, সেই O2- এর সচলতা, মোবিলিটি বেড়ে যাবে যখন সান্দ্রতা কম হবে। এর ফলে কি হবে, সান্দ্রতা কম হলে তাহলে কি হচ্ছে, মোবিলিটি বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি রিঅ্যাকশন হবে, ক্যাথোডে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হবে, অ্যানোডে কি হবে, CO আর CO2 উৎপন্ন করবে। তো এই ছিল আজকের হল হেরো মেথডের পুরো কনসেপ্ট। পুরো কনসেপ্ট আমরা করলাম এবং এইটুকু আমরা যা যা লিখে দিয়েছি তোমরা একদম ডিটো খাতায় লিখে নেবে। এবং এটাই, এই অ্যালুমিনিয়াম নিষ্কাশন থেকে আসলে এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন হল হেরো মেথডে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করো এবং সেখানে ক্রায়োলাইট বা ফ্লুওস্পার কেন ব্যবহার করা হয় এর কারণ লেখো। এই দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আলোচনা করব লৌহ নিষ্কাশন, জিঙ্ক নিষ্কাশন, কপার নিষ্কাশন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।